প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আমি তোমাদের ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষে দরিদ্র সেবা নীতি ও অনুশীলন, কোর্স কোড 232107। আজ তোমাদের পড়াবো অষ্টম অধ্যায় দারিদ্র বিমোচন। যে বিষয়গুলো তোমাদের পড়াবো: মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব, মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা। গত ক্লাসে আমরা জানিয়েছি মানব সম্পদ কি এবং মানব সম্পদের বৈশিষ্ট্য, লক্ষ্য, উদ্দেশ্য, মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব কি সেই বিষয়ে আজকে আমরা জানব। মানব সম্পদ ব্যবস্থার গুরুত্ব। প্রতিষ্ঠান বা সংগঠনের ক্ষেত্রে, যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনার কিন্তু গুরুত্ব রয়েছে, অত্যাধিক গুরুত্ব। মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের যে ধরনের চাহিদা আছে, কর্মী নিয়োগ বলো, প্রশিক্ষণ বলো, যে ধরনের উন্নয়ন ও সংরক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেটা কিন্তু এই মানব সম্পদ দ্বারা সম্ভব। মানব সম্পদ দিয়ে মানে মানব সম্পদ মূলত যেসব প্রতিষ্ঠানে কর্মীরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং ব্যবস্থাপনা মানে হচ্ছে ধরো তোমাকে কর্মীকে মূল্যায়ন, সঠিকভাবে মূল্যায়ন করা, প্রয়োজনীয় অনুধাবন করা এবং সেসব প্রতিষ্ঠানকে অনুধাবন করার ফলে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সম্পর্কে ধারণা দেওয়া, এগুলো কিন্তু গুরুত্ব বহন করে। বিশেষ করে হচ্ছে উপযুক্ত কর্মী নিয়োগ। উপযুক্ত কর্মী নিয়োগের ক্ষেত্রে কিন্তু তোমার এই মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিষ্ঠানের জন্য যে যোগ্য কর্মী আছে সেইগুলো তোমার যোগ্য কর্মীর ক্ষেত্রে, কর্মী নিয়োগের ক্ষেত্রে এই মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেন মানব সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা অনুযায়ী কাজের বিস্তারিত বিবরণ, কাজ সম্পাদনের জন্য যে কর্মীর যোগ্যতা থাকা দরকার, সবগুলো কিন্তু এই মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের কর্ম সম্পাদন। প্রতিষ্ঠানে যে কাজগুলো করতে হবে, কিভাবে করতে হবে, এই সব কাজগুলো মানব সম্পদ ব্যবস্থাপনা সঠিকভাবে বা সার্বিক কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে প্রতিষ্ঠানের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এই মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা, নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা। সঠিকভাবে যদি মানব সম্পদ পরিচালনা করা না যায়, তাহলে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য পূরণ করা সম্ভব না। এই জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই প্রতিষ্ঠানের কর্মসম্পাদনটা সঠিকভাবে বন্টনের মাধ্যমে, সঠিকভাবে পরিচালনার মাধ্যমে। কর্মীদের দক্ষতা বৃদ্ধি। কর্মীদের এই যে দক্ষতা বৃদ্ধি করা, মানব সম্পদ পরিকল্পনার অধীনে কর্মীদের উন্নয়নের জন্য বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে, নকশা তৈরি করে, প্রয়োজন অনুযায়ী সেসব ট্রেনিং দিয়ে থাকে এবং উন্নয়নের জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করে, সেটা কিন্তু এই মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। এর ফলে কি কর্মীদের দক্ষ করে গড়ে তোলা সম্ভব হয় এবং দক্ষতা বৃদ্ধির কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে কাজের উৎসাহ সৃষ্টি করা। কাজের উৎসাহ সৃষ্টির জন্য কর্মীদেরকে পরিকল্পনার অধীনে বা কর্মীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তাদেরকে আগ্রহ সৃষ্টি করা, যাতে তারা অনেক বেশি উৎসাহ পায় কাজ করতে, কাজটাকে একঘেয়েমি না মনে করে, সেজন্য কিন্তু এটা করে থাকে। এবং হচ্ছে তাদের ধরনের বিভিন্ন এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থা করে থাকে। তারপরে বিভিন্ন ভাতা প্রদান করে থাকে, যাতে তারা কাজের ভিতরে উৎসাহটা পায়। এই মানব সম্পদ ব্যবস্থাপনা এই কাজগুলো করে থাকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তারপরে হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে কি করে থাকে যে প্রতিষ্ঠানের সম্পদ বলতে তোমার সেটা বস্তুগত হতে পারে বা মানব সম্পদকে বোঝায়। এখানে মূলত বস্তুগত সম্পদের পাশাপাশি মানুষের যে সম্পদ সেটার কথা বলা হয়েছে। মানব সম্পদের ঘটে। সেইটাকে সুষ্ঠুভাবে ব্যবহার কিভাবে কাজে লাগানো যায় এবং সম্পাদের উপর নির্ভরশীল। এর ফলে কর্মীদের মধ্যে কি হয়? সুসম্পর্ক গড়ে ওঠে। তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনার মাধ্যমে আম এক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনায় এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে থাকে। তারপর সঠিক মজুরি ও বেতন নির্ধারণ করা। আমরা কাজ করি কেন বলতো? মজুরির জন্য। সেই মজুরি নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সঠিক বেতন, মজুরি, ভাতা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন মানুষকে কাজে মানে তুমি যদি ঠিকমতো তোমার মজুরি, তারপরে বেতনটা না পাও আর এটা যদি নির্ধারণ করা না থাকে, একেক সময় একেক রকম দিল তাহলে কিন্তু বাধার সৃষ্টি করে। সেজন্য মানব সম্পদ ব্যবস্থাপনার কাজটিকে আম সুন্দরভাবে সুচারু রূপে সম্পন্ন করার জন্য এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে সঠিক মজুরি নির্ধারণ করা। এই কাজের জন্য এই মজুরি নির্ধারণ করা হয়। প্রত্যেকটা মানুষের যদি তোমার বেতন কাঠামো নির্ধারণ করে থাকে তাদের ভিতরে dissatisfaction টা কম থাকে। কারণ তারা জানে, তারা জেনেই জয়েন করে যে আমি এই কাজের জন্য এই মজুরিটা পাবো। তারপরে বৈষম্য হ্রাস করা। এটাও কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বের সাথে এটা দেখে থাকে বৈষম্য। বৈষম্য যেখানে আছে সেখানে কিন্তু খুব একটা লক্ষ্য উদ্দেশ্য পূরণ করা সম্ভবও হয়ে ওঠে না এবং প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকে সেটা খুব একটা ফলদায়ক হয় না। সেইজন্য প্রতিষ্ঠানের কর্মীদেরকে কি করতে হবে? যে বৈষম্য রয়েছে অভ্যন্তরে, প্রতিষ্ঠানের অভ্যন্তরের ভিতরে যে বৈষম্য রয়েছে সেটা দূর করতে হবে, হ্রাস করতে হবে যতটা সম্ভব। লিঙ্গ বৈষম্য হতে পারে, তারপরে কর্মী বৈষম্য হতে পারে, ধর্মীয় বৈষম্য হতে পারে। এই বৈষম্যটা কিন্তু করা যাবে না। প্রতিষ্ঠানের উন্নয়নে কি করতে হবে? মনোযোগী হতে হবে। তাহলেই কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা কিন্তু হ্রাস করা মানে মানব সম্পদ ব্যবস্থাপনা এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে খুব সহজে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। তারপরে হচ্ছে ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। মানব সম্পদ ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুটা কি? ভাইটাল পয়েন্ট এটা কিন্তু নির্ধারণ করতে হবে। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কিন্তু কেন্দ্রবিন্দু বলা হয়। এই মানব সম্পদ ব্যবস্থাপনা এই কাজটা করে থাকে। ভাইটাল পয়েন্টের যে কাজ, মানব সম্পদের যে কেন্দ্রবিন্দু এইটা কিন্তু আম নিশ্চিত করে এই মানব সম্পদ ব্যবস্থাপনা। এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি প্রতিষ্ঠানের নিয়ামক হিসেবে ধরা হয়ে থাকে। ফলে প্রতিষ্ঠানে যে স্বাভাবিকতা রয়েছে সেটা কিন্তু বজায় থাকে এবং অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত থাকে। সেজন্য প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য এটা মানব সম্পদ ব্যবস্থাপনা সঠিকভাবে পালন করে থাকে। তারপরে হচ্ছে কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা। প্রত্যেকটা কর্মী কিন্তু অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের কর্মীদের কাজে স্বতঃস্ফূর্তভাবে আম অংশগ্রহণ নিশ্চিত করা মানব সম্পদ ব্যবস্থাপনা এটা ভূমিকা পালন করে থাকে। সেজন্য কি করতে হবে? যে কাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারলেই কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা পূরণ করা সম্ভব হবে। এই উপযুক্ত পরিবেশ ছাড়া কিন্তু কল্যাণ কোনোভাবে আসে না। ফলে কর্মীরা কাজে আগ্রহ হারায় ফেলবে। সেজন্য কি করতে হবে? কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তাদের পরিবেশটা হচ্ছে আ যথোপযুক্ত থাকতে হবে। ফলে কর্মীরা তাদের কাজে আগ্রহ পাবে এবং প্রতিষ্ঠানের কর্মীদেরকে আম যে নির্দিষ্ট কাজ আছে সেইগুলোকে যাতে সঠিকভাবে করতে পারে সেই ধরনের তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে হবে। বিভিন্ন মোটিভেট করতে পারে। এই অংশগ্রহণটা যাতে সঠিকভাবে হয় সেটা নিশ্চিত করে এই মানব সম্পদ ব্যবস্থাপনা। তারপরে হচ্ছে প্রেরণা সৃষ্টি করা। প্রেরণা সৃষ্টির ক্ষেত্রেও কাজের প্রতি আগ্রহ তৈরির জন্য কর্মীদের পেশনা দান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের পেশনা দানের মাধ্যমে তাদের সম্পর্কের উন্নয়ন ঘটে।
এবং কর্মীদের সততা নিষ্ঠা যে আছে সেগুলো এই গবেষণা কাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে কাজের প্রতি আগ্রহের জন্য কর্মীদেরকে পেশনাদান অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তাই মানব সম্পদ ব্যবস্থাপনা পেশনাদানের মাধ্যমে কর্মে কি করতে হবে? ফিরায় আনতে হবে, উদ্বুদ্ধ করতে হবে, বিভিন্নভাবে মোটিভেট করতে হবে। তাহলেই কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার যে লক্ষ্য আছে সেটা কিন্তু গুরুত্বের সাথে প্রদান করতে পারবে। তারপরে হচ্ছে যোগ্যতার মূল্যায়ন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। কারণ একজন মানুষ তার যোগ্যতা অনুযায়ী যদি মূল্যায়ন না পায়, তাহলে তার ভিতরে যতটুক দেওয়ার কথা সে কিন্তু আস্তে, আস্তে সেটা কমিয়ে দেয়। এই মানব সম্পদ ব্যবস্থাপনা এই কাজটা করে থাকে। যোগ্য মানুষের যোগ্য মূল্যায়ন করে থাকে। যোগ্যতা অনুযায়ী বছর, বছর ইনক্রিমেন্ট দিয়ে থাকে, প্রমোশন দিয়ে থাকে। তাহলে কি হয়? কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় প্রত্যেকটা মানুষের। মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদেরকে কাজের মূল্যায়ন করে থাকে এবং কি করে? যোগ্যতার স্বীকৃতি দেয়। বিভিন্ন ধরনের বোনাসের ব্যবস্থা করতে পারে, পুরস্কারের ব্যবস্থা করতে পারে। তাহলে কিন্তু কোম্পানির লক্ষ্য উদ্দেশ্যও ঠিক থাকবে, প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যও ঠিক থাকবে, আবার কর্মীও সন্তুষ্ট থাকবে। যে তার যোগ্যতার মূল্যায়ন করা হচ্ছে, সে যেরকম মূল্য পাওয়ার কথা সেটা কিন্তু এই মানব সম্পদ ব্যবস্থাপনা এটা করে থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব সম্পদ ব্যবস্থাপনা। সেটা প্রতিষ্ঠানেরও হতে পারে, আবার কর্মীর ক্ষেত্রেও হতে পারে। এছাড়া হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। দিন, দিন কিন্তু আধুনিক প্রযুক্তি বেড়েই চলেছে। এই যে দেখো একসময় আমরা কি করতাম? তোমাদেরকে ক্লাসরুমে ক্লাস নিতাম। যখন সেটা সম্ভব হচ্ছে না আস্তে, আস্তে আমরা কিন্তু এই যে ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করছি। এই যে আধুনিক যন্ত্রপাতি এগুলো সম্পর্কে তোমাদের যদি ধারণা না থাকতো, আমাদের ধারণা না থাকতো তাহলে কিন্তু কোনোভাবে এই কাজটা সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হতো না। সেইজন্য এই শিল্পোন্নয়নের যুগে প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তির মানে দিন, দিন কিন্তু প্রযুক্তি আধুনিক হচ্ছে। সেটার ব্যবহার, সঠিকভাবে ব্যবহার, তারপরে কলা-কৌশল এটা যদি সঠিক ভাবে ব্যবহার না করা যায়, যন্ত্রপাতিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই এই কর্মীদেরকে এইসব যন্ত্রপাতির সাথে পরিচয় করে দিয়ে থাকে এই মানব সম্পদ ব্যবস্থাপনা। জ্ঞান দক্ষতা বৃদ্ধিতে মানব সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব কিন্তু অত্যাধিক। এবার আমরা জানবো মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে দারিদ্র্যটা বিমোচন করা যায়। মানব সম্পদ ব্যবস্থাপনা কিভাবে দারিদ্র্য বিমোচন করে বলতো? মানব সম্পদ ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ তারাই নির্ধারণ করে যে কোন সময় কর্মী দরকার, কোন কাজে কোনটা বাড়ানো দরকার। সেই ক্ষেত্রে কিন্তু কি হয়? দারিদ্র্যটা বিমোচন করা সম্ভব। এবং দারিদ্র্যকে হ্রাস করা সম্ভব। ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে দারিদ্রতাকে অনেকাংশে হ্রাস করা যেতে পারে। মানব সম্পদ ব্যবস্থাপনা এক্ষেত্রে আম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার ভিতরে হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহার এর মাধ্যমে মানব সম্পদ ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচন করে থাকে। মানব সম্পদ ব্যবস্থাপনা যথাযথভাবে কার্যকর প্রতিষ্ঠান এবং কর্মীরা সচল থাকে। এটা কর্মীদের নিয়োগের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান প্রণয়নের মাধ্যমে তারপর এতে করে সচ্ছলতা বজায় থাকে। ফলে দারিদ্র্য বিমোচনে গতি আসতে পারে। সম্পদের যখন সুষ্ঠু ব্যবহার করা যায় তখনই কিন্তু ফারিয়া এত দেরি করলা কেন জয়েন করতে? হ্যাঁ, ক্লাসটা তোমাদের 10টা আমি হচ্ছে 40-এ শুরু করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। দেখোনি তুমি? তোমাদের রুটিনে তো আছে। জয়েন করতে তখন। আচ্ছা, তোমাদের গত সপ্তাহে তো মানব সম্পদ ব্যবস্থাপনা কি পড়িয়েছিলাম? মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য। আজ তোমাদের মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব ও মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা এই 3টা বিষয় তোমাদের আজকে পড়াচ্ছি আমি। তো ম্যাম আমি যে এক্সাম দিয়েছিলাম তারপর তো আর
মার্কসটা বলা হয়নি। ও আচ্ছা, তুমি এক্সাম দিয়েছিলে সেটা? জি ও ম্যাম, আমি একাই দিয়েছিলাম। আচ্ছা, এক্সামে তুমি 11 পেয়েছো। ওখানে তোমার কিছু ভুল ভ্রান্তি আছে ২-১ টা। তুমি তো মনে হয় সবগুলো শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে পারো নাই। তাই না? ম্যাম 2টা মনে হয় বাকি ছিল, 8টা হ্যাঁ, তাহলে করেছিলাম। ওখানে ওই যে দেখো তোমার ১০ এর ভিতরে ২ টা বাদ চলে গেল। তাহলে কত হবে? ধরো ২ থাকলে তোমার কিন্তু ১৩ হয়ে যেত। এজন্য তুমি 11 পেয়েছো। জি ম্যাম, আর বুঝতে তোমাদের পেরেছি। অ্যাসাইনমেন্টের কথা বলছিলাম, অ্যাসাইনমেন্ট তো দেও নাই কেউই। আ অ্যাস অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট। ম্যাম সেটা তো আমাদের না, আমরা তো জানি স্কুল কলেজে যারা পড়ে ওদের অ্যাসাইনমেন্ট। তোমাদেরও কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে থাকি। অ্যাসাইনমেন্টে স্কুল কলেজে কে বলছে? আমরা ইউনিভার্সিটিতেও তো অ্যাসাইনমেন্ট দিয়েছি। ওইটা হচ্ছে ওদের ওই অ্যাসাইনমেন্টটা ওদের কেন নিচ্ছে বলো তো? ওদেরকে মূল্যায়নের মাধ্যমে ওদের তোমার টার্ম এক্সামটা হবে না এজন্য মূল্যায়নের মাধ্যমে প্রতি সপ্তাহে তোমার ১টা ২টা করে অ্যাসাইনমেন্ট নিচ্ছে। আর তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি যেই তোমাদের ক্লাস নিলাম, তোমাদের লেখার প্যাটার্ন আমি তোমাদের একটা ফন্ট পেজ দিয়ে দিব তোমার মেসেঞ্জারে, তাহলে তুমি দেখতে পারবা। অ্যাসাইনমেন্টে সবার জন্য আমি 4th ইয়ার মাস্টার সবাইকে অ্যাসাইনমেন্ট দিয়েছি। ও আচ্ছা ম্যাম, আমি আবার রওশন মারা ম্যামকে জিজ্ঞেস করলাম, আমি আসলে খেয়াল করিনি ওটা আপনি দিয়েছেন নাকি, আমার এতটা এখন মনে নেই। তো ম্যাম বললো যে এটা তোমাদের না, এটা হচ্ছে যারা স্কুলে পড়ে ওদের জন্য। স্কুলে পড়ে আর ওদের সবাই হচ্ছে এটা দিছে ওদের মূল্যায়নের মাধ্যমে, ওদের যে টার্ম এক্সাম হবে না সেটার মূল্যায়ন। ঠিক আছে? আর জি ম্যাম, আমাদের বুঝতে পেরেছি। অ্যাসাইনমেন্টটা ইউনিভার্সিটিতে আমরাও অ্যাসাইনমেন্ট করেছি, অ্যাসাইনমেন্ট দিতে হয়। তোমাদের গত ইয়ারেও আমি অ্যাসাইনমেন্ট নিয়েছি। হয়তোবা তুমি ক্লাসে ছিলা না 2nd ইয়ারে। এইজন্য তোমার হয়তো কিংবা তোমার মনে নাই। 4th জি ইয়ারের ম্যাম। সবার ওদের অলরেডি দেওয়া হয়ে গেছে। গত মাসে দিয়েছে। তুমি আজকে যে এটা পড়াচ্ছি এটার অ্যাসাইনমেন্টটা তুমি দিতে পারো। তখন মানব সম্পদ ব্যবস্থাপনা কি? মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব, তারপরে মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন। এই কোশ্চেনটা দিলেই হবে। বুঝতে পারছো? মানব সম্পদ জি ম্যাম। ব্যবস্থাপনা কি? মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব, মানব সম্পদ এই যে মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন। এটা দিলেও এই অ্যাসাইনমেন্টটা দিও। মানব সম্পদ ব্যবস্থাপনা কি, গুরুত্ব, আর হচ্ছে দারিদ্র্য বিমোচন। হ্যাঁ, মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন। তো মানব সম্পদ গুরুত্ব ম্যাম আমরা নেক্সট মোটামুটি উইকে এখানে দিলে হবে না? হ্যাঁ, বলো। নেক্সট উইকে এটা দিলে হবে না? হ্যাঁ, তুমি নেক্সট উইকে দিয়ে দিও। আমার মেসেঞ্জারে দিয়ে দিও জি। যেভাবে তুমি তোমার দিয়েছো, অ্যানসার শিট দিয়েছিলে ঠিক সেভাবে। কিন্তু ফন্ট পেজটা জি ম্যাম। সুন্দর হতে হবে। সুন্দর করে কলেজের নাম লিখবে। তারপরে তোমার সাবজেক্ট মানে কোর্স কোড, ডিপার্টমেন্ট এগুলো কিন্তু সুন্দর করে দিতে হবে। তাহলে সাবমিটেড বাই মানে হচ্ছে তুমি। আর সাবমিটেড টু আমার নাম দিবে, আমার ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এবং কলেজ। তুমিও যখন তোমার নাম দিবে, তোমার রোল, তোমার ডিপার্টমেন্ট, তোমার কলেজ। অ্যাসাইনমেন্টের ফন্ট পেজটা আবার জমা দানের তারিখ, যে তারিখে তুমি অ্যাসাইনমেন্ট জমা দিবে নিচে সুন্দর করে লিখবে। ঠিক আছে? আমি তোমাকে একটা স্যাম্পল দিয়ে দিব। জি ম্যাম। পেজের একটা স্যাম্পল দিয়ে দিব। তো মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব আমি মোটামুটি বললাম। উপযুক্ত কর্মী নিয়োগ করা, প্রতিষ্ঠানের কর্মসম্পাদন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কাজের উৎসাহ সৃষ্টি, সম্পদের সুষ্ঠু ব্যবহার, তারপরে সঠিক মজুরি ও বেতন নির্ধারণ করা, বৈষম্য হ্রাস করা, তারপরে ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু, কর্মীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, পেশনা সৃষ্টি ও যোগ্যতা। ম্যাম জাস্ট 1 মিনিট, আমি আপনার সাউন্ডটা ভালোভাবে শুনতে পাচ্ছি না, আমি একটু ফোনের সেটিংটা ঠিক করে নিই, 1 মিনিট। আচ্ছা, যে প্রবলেমটা হয়েছে আমার ইয়ারফোনটা দেখি সকাল থেকে কাজ করতেছে না। এই জন্য আমি ইয়ারফোন ছাড়া, এই জন্য তোমার একটু মনে হচ্ছে কি দূর থেকে। ঠিক না হ্যাঁ কথাটা? জি ম্যাম। এটা তোমার ফোনের সমস্যা না, মেবি আমার এখান থেকেই প্রবলেমটা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে এই যে মানব সম্পদ ব্যবস্থাপনা তোমার এই কর্মী নিয়োগের ক্ষেত্রে, তারপর প্রতিষ্ঠানের কর্মসম্পাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের নিয়োগের মাধ্যমে সেই কথাগুলো এতক্ষণ আমি বললাম। ঠিক আছে? এখন আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কি ভূমিকা পালন করে থাকে। মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে একটা প্রতিষ্ঠানের মেইন বিন্দু, কেন্দ্রবিন্দু। তারা কর্মী নিয়োগ, কর্মীদের বিভিন্ন ধরনের ট্রেনিং, একটা প্রতিষ্ঠানের যত ধরনের
ম্যানেজমেন্টের যত কাজ আছে একেবারে কর্মী নিয়োগ থেকে কর্মী যাচাই বাছাই, তাদের ট্রেনিং, উন্নয়নে, তারপরে বেতন কাঠামো সবকিছু কিন্তু এই মানব সম্পদ ব্যবস্থাপনা নির্ধারণ করে থাকে। এবং তারা মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্রটাকে কিভাবে বিমোচন করা যায় সেটার কথা এখানে কিন্তু বলা হয়েছে। সম্পদের সুষ্ঠু ব্যবহার, এই সম্পদ বলতে কোন সম্পদের কথা বলছে বলো তো? মানব সম্পদ, অবস্তুগত সম্পদ, সাথে সাথে বস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদটাকে অবস্তুগত সম্পদ, মানব সম্পদ কিভাবে ইউটিলাইজ করে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারে, যার মাধ্যমে নিজের উন্নয়নও হয়, পাশাপাশি নিজের যখন উন্নয়ন হবে, দেশের হবে, সমাজের হবে, এবং তখন কিন্তু দারিদ্রটা বিমোচন করা সম্ভব হবে। একজন মানে ফ্যামিলির একটা মেম্বার যদি তোমার ভালো আর্ন করে, পাশাপাশি কি হয়, সেই ফ্যামিলিটা ডেভেলপ হয় না? সবাই ভালো পরিবেশে থাকতে পারে, ভালো খাবার দাবার খেতে পারে, এবং ভালো স্কুলে ছেলে মেয়েদের পড়াতে পারে। এই তাকে যে এই টাকাটা দিবে, স্যালারি, হ্যান্ডসাম স্যালারি পাবে, ভালো আর্ন করবে, সেটা কিন্তু প্রতিষ্ঠানে সেই আর্নিং সোর্সটা থাকতে হবে, তাই না? প্রতিষ্ঠান যদি তোমার দিন দিন হচ্ছে তোমার ভালো ইনকাম না করে, তাহলে একটা কর্মচারীকে কিন্তু একটা কর্মকর্তা কর্মচারীকে ভালো বেতন দিয়ে রাখতে পারবে না। এই জন্য এই সম্পদের সুষ্ঠু ব্যবহারটা নিশ্চিত করার মাধ্যমেই কিন্তু দারিদ্র বিমোচন করা সম্ভব। তারপরে এই যে বললাম না, জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মাধ্যমে কর্মীদের কি করে থাকে হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধি করে, এবং এতে করে তাদের আয় বাড়ে, জীবন মানের উন্নয়ন ঘটে, ফলে দারিদ্রতা দূর করা সম্ভব হয়ে ওঠে। বৈষম্য দূরীকরণ, বৈষম্য দূরীকরণ বলতে কোনো প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণ মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে, যাতে একজনের সাথে আরেকজনের যে বৈষম্য, লিঙ্গ বৈষম্য হতে পারে, তারপরে হচ্ছে ধর্মের যে বৈষম্য আছে সেটাও হতে পারে, তার মানে ধর্মীয় বৈষম্য, কর্মী বৈষম্য। অনেক সময় হয় না, এই যে একসাথে জয়েন করছে, কেউ দেখো প্রমোশন পেয়ে গেছে, কেউ পাচ্ছে না, কিন্তু কাজ একই করছে, এই যে বৈষম্য, এই দূর করতে হবে, তাহলে কিন্তু তাদের কাজের আগ্রহটা বাড়বে, এবং কাজের আগ্রহ বাড়লে তোমার প্রতিষ্ঠান বেনিফিটেড হবে, এবং পাশাপাশি প্রতিষ্ঠানে যখন বেনিফিট হবে তখন কর্মীদেরও আয়টা বেড়ে যাবে, এবং পাশাপাশি তোমার দারিদ্র বিমোচন করা সম্ভব হবে। তারপরে হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ সম্পদে পরিণত হয়। এই মানব সম্পদ ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি করে, একজন মানুষকে সম্পদে পরিণত করে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, তারপরে বিভিন্ন মোটিভেট করে, যাতে মানুষকে সম্পদে পরিণত করা যায়। যখন একজন মানুষ যোগ্য দক্ষ হয়ে উঠবে, তখন কিন্তু সে যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে ভালো জায়গায় যেতে পারবে, এবং সে নিজেই অনেক ভালো কিছু করতে পারবে। পাশাপাশি কি দারিদ্র বিমোচন করা সম্ভব হবে না? মানুষ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ সম্পদে পরিণত হয়, ফলে মানব সম্পদ তাদের চাহিদা, অভাব এবং নিজেরাই পূরণ করতে পারে, ফলে কিন্তু দারিদ্রতা হ্রাস পায় এবং দেশের উন্নয়ন গতিশীল হয়। তারপরে হচ্ছে দক্ষতা বৃদ্ধি, এই যে যোগ্যতা, দক্ষতা, এগুলো বৃদ্ধি কিন্তু মানব সম্পদ করে থাকে, এবং দক্ষতা বৃদ্ধি, একটা কর্মীকে দক্ষতা বৃদ্ধি মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। এতে করে তাদের কাজের মান এবং আয় উভয় দিকেই কিন্তু উন্নয়ন ঘটে, ফলে তাদের অবস্থার উন্নয়ন ঘটে। এর মাধ্যমে দেশের, সমাজের দারিদ্র বিমোচন করা সম্ভব হয়। তারপরে হচ্ছে কাজের মূল্যায়ন, এটা কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা হচ্ছে কাজের মূল্যায়ন। কাজের মূল্যায়ন মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের কাজের মূল্যায়নের গুরুত্ব দেয়। পুরস্কার ও নানা সুবিধার মধ্য দিয়ে কর্মীদের কাজের মূল্যায়ন করে থাকে, এবং এতে করে কি জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে থাকে। কি করে জীবনযাত্রার যে মানের উন্নয়ন আছে সেটা কিন্তু ঘটানো সম্ভব হয়ে থাকে। তারপরে হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কিন্তু দক্ষতা উন্নয়ন করা সম্ভব হবে।
সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কাজের যদি উন্নয়ন করা যায় তাহলে কিন্তু সম্ভব হবে। এবং হচ্ছে পরিকল্পনা ছাড়া কিন্তু কোনোভাবে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না। সেজন্য কি করতে হবে? মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে সুষ্ঠু ও কার্যকর ভাবে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। এই ধরনের পরিকল্পনা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হয়, এটি জনগণের দারিদ্র্য বিমোচনে সহায়তা করে। তারপরে হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণ কার্যক্রমও মানব সম্পদ ব্যবস্থাপনায় অংশ হিসেবে কাজে লাগে। প্রশিক্ষণের মাধ্যমে মানুষের গুণগত মান উন্নত করে, ফলে মানব সম্পদের উন্নয়ন ঘটে। মানব সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন ঘটলে কিন্তু দারিদ্রতা হ্রাস করা। তারপরে হচ্ছে উন্নত প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা। উন্নত প্রযুক্তি ব্যবহারটা এবং যোগাযোগ করতে পারা কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দিন দিন কিন্তু প্রযুক্তি উন্নত হচ্ছে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে। এই উন্নত প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থাটা কিভাবে করতে হবে মানব সম্পদ ব্যবস্থাপনা, সেটা কিন্তু তাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দিয়ে থাকে। মানব সম্পদ ব্যবস্থাপনা এগুলোর মাধ্যমে মানুষের জীবনযাত্রার যে মানের উন্নয়ন ঘটায়, ফলে জনগণের দারিদ্র্য অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়ে ওঠে। অনুকূল পরিবেশ সৃষ্টি করা। মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটে এবং পরিবেশের উন্নয়ন ঘটলে কি হয়? মানব সম্পদের বিকাশ সহজ হয় এবং সমাজের পরিবেশ ইতিবাচক হলে সমাজকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। তারপরে হচ্ছে বাসস্থানের সুযোগ সৃষ্টি করা। একজন মানুষের সুস্থ পরিবেশে ভালোভাবে বসবাসের জন্য কিন্তু বাসস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। বাসস্থান সমস্যার সমাধান করতে পারলে কিন্তু কর্মী তার কাজে মনোনিবেশ করতে পারে এবং মানব সম্পদ ব্যবস্থাপনা এইসব বিষয়ে তোমার এই যে যাতায়াতের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা কিন্তু অনেক প্রতিষ্ঠানে কর্মীদের করে থাকে। ফলে যখন দেখবা যে তোমার মাথার নিচে মানে ছাদের ব্যবস্থা আছে, তখন অনেকটা দুশ্চিন্তা মুক্ত থাকে। তাতে কি হয়? কাজের ক্ষেত্রে তাদের মানে আরো অ্যাটেনশন বাড়ে। ফলে কি হয়? জনগণের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং কর্মদক্ষতা বৃদ্ধি পেলেই কিন্তু তোমার অনেক জায়গায় আছে, অনেক প্রতিষ্ঠানে আছে যে কোয়ার্টারের ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করছে। এই থাকার ব্যবস্থা থাকলে তারপরে হচ্ছে অনেক প্রতিষ্ঠানে, অনেক গার্মেন্টস এ দেখবা যে নারী শ্রমিক আছে, তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা করে কম টাকায়। এটাও কিন্তু তোমার মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। কম টাকায় যখন একজন মানুষ থাকতে পারবে, ইনকামের যদি অর্ধেক টাকা চলে যায়, তাহলে কিন্তু কি খাবে? ছেলে-মেয়েকে কিভাবে পড়াশোনা করবে? আর সেখানে থাকার ব্যবস্থা থাকলে, কম থাকায় যদি বা থাকার ব্যবস্থা করে, সেক্ষেত্রে কি হবে? মানসিকভাবেও শান্তি পাবে এবং তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন করতে পারবে। এটা দারিদ্র্য বিমোচনে অনেকাংশে ভূমিকা পালন করে থাকে। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কি কি করে থাকে? সম্পদের সুষ্ঠু ব্যবহার, তারপরে জীবনযাত্রার মানের উন্নয়ন, বৈষম্য দূরীকরণ, মানব সম্পদের উন্নয়ন ঘটানো, দক্ষতা বৃদ্ধি করা, কাজের মূল্যায়ন করা, শিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা, সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করা, উন্নত প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা করা, তারপরে হচ্ছে অনুকূল পরিবেশ তৈরি করা এবং বসবাসের সুযোগ সৃষ্টি করা। তাহলে কিন্তু মানব সম্পদ ব্যবস্থাপনার যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা আমাদের পূরণ করা সম্ভব হবে। তারপরে হচ্ছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তাটা কি বলতে পারো? সামাজিক নিরাপত্তা নিয়ে আমরা কিন্তু অনেকদিন আগে থেকেই জানি যে সামাজিক নিরাপত্তা কি কাজে লাগে আমাদের? সামাজিক নিরাপত্তা দারিদ্র্য মোকাবেলায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের জন্য এ ধরনের ব্যবস্থা যথোপযুক্ত। দারিদ্র জনগোষ্ঠী নিজেরা নিজেদের অভাব কিন্তু মিটাতে পারে না। এজন্য সরকার কর্তৃক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে কিন্তু দারিদ্র্য বিমোচন বলে। যেসব সমস্যা মানুষ নিজে মোকাবেলা করতে পারে না, নিজের সামর্থ্য, যেসব সমস্যা বা অসুবিধাগুলো মানুষ নিজের সামর্থ্য দিয়ে মোকাবেলা করতে পারে না বা মোকাবেলা করতে অক্ষম, সেই সব সমস্যা থেকে
কি সব সমস্যা হতে পারে? অকাল মৃত্যু হতে পারে, বার্ধক্য হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করতে অক্ষম সেই সব সমস্যা থেকে মানুষকে মুক্ত করার জন্য রাষ্ট্র কর্তৃক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে সামাজিক নিরাপত্তা বলে। তাহলে সামাজিক নিরাপত্তাটা কি? যে সমস্যা আমরা নিজেরা মেটাতে পারি না, যে সমস্যার সমাধান আমাদের কাছে নাই, সেটা অকাল মৃত্যু হতে পারে, তারপরে বার্ধক্যজনিত নির্ভরশীলতা হতে পারে, দুর্ঘটনা হতে পারে। এইসব দুর্ঘটনা কিন্তু আমাদের হাতে নাই। এই সমস্যা থেকে মানুষকে মুক্ত করার জন্য রাষ্ট্র কর্তৃক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে সামাজিক নিরাপত্তা বলে। যেরকম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, চাকরি শেষ হওয়ার পরে একটা ফান্ড পায়, প্রভিডেন্ট ফান্ড। তারপরে বয়স্ক ভাতা, এটা কি আমরা নিজেরা নিজেদের দিতে পারি? পারি না, এটা কিন্তু প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা, সরকার দিয়ে থাকে। তারপরে এই যে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত যে দুস্থ মহিলা আছে তাদের যে ভাতা প্রদান করে সরকার, এই ভাতাগুলো কিন্তু সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থার আওতায়। এগুলোকেই বোঝায় যে সামাজিক নিরাপত্তা। তাহলে দেখি আইএলওর মধ্যে আইএলওটা কি জানো? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা। আন্তর্জাতিক শ্রম সংস্থা মতে সামাজিক নিরাপত্তাটা কি সেটা এখন আমরা জানবো। দ্য সিকিউরিটি দ্যাট সোসাইটি ফার্নিশ, মানে সামাজিক নিরাপত্তা এমন একটা নিশ্চয়তা। সিকিউরিটি মানে কি? নিশ্চয়তা। দ্য সিকিউরিটি দ্যাট সোসাইটি ফার্নিশ, মানে সামাজিক নিরাপত্তা এমন একটা নিশ্চয়তা through appropriate organization against certain risks to which its member are exposed। তার মানে হচ্ছে যে যা মানুষকে আকস্মিক বিপদ, সাময়িক যে বিপদটা, এই বিপদের সময় যথাযথ প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, একজন মানুষের প্রতিষ্ঠানের মাধ্যমে যে বিপদের সময় যথাযথ যে সহায়তাটা করে থাকে। Those risks are essentially contagious against which individual of small means cannot effectively provided by his own ability। নিজে যে অ্যাবিলিটি, সামর্থ্যটা আছে, মানুষকে আকস্মিক বিপদের সময় যথাযথ প্রতিষ্ঠানের মাধ্যমে যে সহায়তা দিয়ে থাকে। এসব বিপদ বা বিপর্যয় যেটা মানুষের হাতে নাই, স্বল্প মানুষের সামর্থ্যর মাধ্যমে যে সহযোগিতাটা করে থাকে, তাদের সামর্থ্য অনুযায়ী, ফর সাইট অ্যালোন অর ইভেন ইন প্রাইভেট কম্বিনেশন উইথ হিজ ফলোস। তার মানে একটা প্রতিষ্ঠান একজন মানুষের বিপদকালীন সময়ে যে নিশ্চয়তাটা দিয়ে থাকে, যে আর্থিক সহায়তাটা করে থাকে, সেটাকেই কিন্তু সামাজিক নিরাপত্তা বলে। অনেক সময় দেখা গেল যে অনেক পরিবারের একজন উপার্জনক্ষম মানুষ থাকে, সেই উপার্জনক্ষম মানুষটা যদি মারা যায় কিংবা তার কোনো দুর্ঘটনা ঘটে, এই দুর্যোগকালীন সময়ে যে ভাতাটা প্রতিষ্ঠান থেকে প্রদান করে থাকে, আইএলওর মতে, আন্তর্জাতিক শ্রম সংস্থা বলতে এটা বোঝাচ্ছে যে প্রতিষ্ঠান, সেটা সরকার হতে পারে, যে প্রতিষ্ঠানে সে কাজ করতো সেখান থেকে তাকে এককালীন কিছু মূল্য দিয়ে থাকে, মূল্য পরিশোধ করে থাকে। এটাকেই কিন্তু সামাজিক নিরাপত্তা বলছে। যে আধুনিক জীবনের অসুস্থতা, বেকারত্ব, বার্ধক্যের উপর নির্ভরশীলতা, তারপরে কলকারখানায় কাজ করার সময় যে দুর্ঘটনা হয়, শিল্প দুর্ঘটনা, বিকলাঙ্গতা, এই বিরুদ্ধে যে ব্যক্তি দ্বারা নিজেকে বা পরিবারকে রক্ষা করতে অক্ষম, তখন প্রতিরক্ষামূলক যেসব কর্মসূচি গ্রহণ করে, সামাজিক নিরাপত্তা বলতে সেই কর্মসূচিকেই বোঝায়, যে ভাতাটা প্রদান করে থাকে। তাহলে সামাজিক নিরাপত্তাটা কি বুঝছো? এই সামাজিক নিরাপত্তা নিয়ে আর কোনো প্রশ্ন আছে, যে সামাজিক নিরাপত্তাটা কি, বুঝতে কোনো অসুবিধা? কিংবা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে কোনো সমস্যা, কিংবা মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন নিয়ে কোনো প্রশ্ন বা বুঝতে অসুবিধা? ফারিয়া?
এই চ্যাপ্টারে তোমার এই যে আমি আজকে যে 3টা টপিকস পড়ালাম এগুলো নিয়ে কোনো প্রশ্ন, যে কোনো পয়েন্ট তোমাকে বোঝানো লাগবে কিংবা বুঝতেছো না এরকম কোনো কিছু? ফারিয়া তোমার রোল তো হচ্ছে 23 না? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করে দিই। ধন্যবাদ সবাইকে। তোমার রোল তো 23, ফারিয়া। 21-23। হ্যাঁ, 21-23। আজ হচ্ছে 9 তারিখ না? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করে দিই।